বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বাংলাদেশও আছে। বুধবার সংবাদ মাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। প্রথমে কয়েকটি দেশের নাম প্রকাশ করছিল ফক্স নিউজ, পরবর্তীতে তারা জানায় এতে বাংলাদেশও আছে। আগামী ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। ফক্স নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনসুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশ পাঠিয়েছে। এতে বলা হয়েছে মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ করবে। এ সময়ে যেন এই ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেওয়ার প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখছে, তাই আপাতত ৭৫টি দেশের মানুষের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ রাখা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সরকারি সুবিধা গ্রহণ করে থাকে বাংলাদেশি প্রবাসীরা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় প্রতিদিনই সকাল থেকে রাত অবধি গ্যাস থাকে না। দেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র থাকা সত্ত্বেও আবাসিক ও শিল্প খাতের চাহিদা অনুযায়ী গ্যাস না পেয়ে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানালেন, অবৈধ গ্যাস সংযোগ ও পাইপলাইনের লিকেজের অন্যতম কারণ, যা নিয়ন্ত্রণে কাজ করছে তারা। বিস্তারিত প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় গ্যাসের শহর। তিতাস গ্যাস ক্ষেত্রের ১১ কিলোমিটার এলাকায় ৯টি স্থানে ২৭টি কূপের মধ্যে ২২টি কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। দেশের চাহিদার ১/৩ গ্যাস এই জেলা থেকে সরবরাহ করা হচ্ছে। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন গ্রাহকেরা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। প্রতি মাসে গ্যাসের বিল যথাযথভাবে পরিশোধের পরেও গ্যাস না পেয়ে বাধ্য হয়ে মাটির চুলা, এলপিজি সিলিন্ডার অথবা ইলেকট্রিক চুলায় রান্না করতে হচ্ছে। অধিকাংশ এলাকায় চলছে এই সংকট। এ নিয়ে দিন দিন সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হচ্ছে তীব্র ক্ষোভ। আমাদের গ্যাস থাকার পরও আমরা রাখি চুলায় রান্না করতে হয়। ভোর ৬টা, ৬:৩০টার দিকে আসে, ৭টা বাজে চলে যায়। ৮টা পর্যন্ত একটু একটু থাকে, আমরা কোনো মতো রান্নাও করতে পারি না। মাঝরাতে উঠে রান্না করতে হয়, না হলে আমাদের ক্ষুধার্ত থাকতে হয়, শুকনা খাবার খেয়ে থাকতে হয়। কষ্ট হইতাছে, ঘরে বাচ্চা কাচ্চা আছে, লাঠি চলাতে রান্নার লগে লাকড়িও পাওয়া যায় না। যদিও নতুন নতুন কূপ খননের কাজ চলছে এবং পুরনো পাইপলাইন মেরামতের চেষ্টা চলছে, তবে অবৈধ সংযোগ ও ব্যবস্থাপনার অভাব এই সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, যার ফলে শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। গ্যাস যদি সঠিকভাবে আমরা না পাই, তাহলে আমরা বিশাল বড় আন্দোলনের নিয়ে যাব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অবৈধ সংযোগের কারণে যে গ্যাস পাওয়ার কথা তা গ্রাহকরা পাচ্ছেন না। ১ বছরের মধ্যে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে বলেও জানান তিনি। গ্রাহককে যত সময় সঠিক প্রেসারে গ্যাসটা দেওয়া যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং আমাদের বিচ্ছিন্ন টিম আছেন যারা অবৈধ সংযোগ যেটা আছেন তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য প্রতিনিয়ত মাঠে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি গ্যাসের এই সংকট উত্তরণে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নুরুল আরাফাত, মাই টিভি, ব্রাহ্মণবাড়িয়া। গাজীপুরে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। ৫টি সংসদীয় আসনে দলীয় হিসাব নিকাশ, অভ্যন্তরীণ কোন্দল এবং স্বতন্ত্র প্রার্থীদের উত্থানে বদলে যাচ্ছে প্রচলিত রাজনৈতিক সমীকরণ। গাজীপুর থেকে চঞ্চল খানের রিপোর্টে। গাজীপুরে নির্বাচনী হাওয়া এখন শুধু উত্তপ্ত নয়, বরং জটিল। ৫টি সংসদীয় আসনের প্রার্থীর লড়াই এবার ভোটের মাঠে বদলে যাচ্ছে পুরনো সমীকরণ। বিএনপির ভেতরের হিসাব, ইসলামী দলগুলোর সাথে এনসিপির জোটবদ্ধ হয়ে প্রত্যাবর্তনের চেষ্টা আর স্বতন্ত্র প্রার্থীদের প্রভাব, সব মিলিয়ে গাজীপুর হয়ে উঠেছে একটি হাই ভোল্টেজ রাজনৈতিক জেলা। শিল্পনগরী গাজীপুরে শ্রমিক ভোট, তরুণ ভোটার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট, এই 3টি ফ্যাক্টরে ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তবে উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধাই ভোটারদের চাওয়া। ন্যায় প্রণয়নের একটা রাজনীতি চাই, একটা নেতৃত্ব চাই এবং আমরা তাকেই ভোট দিব। সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যে আমাদের কাজ করবে, আমরা সেই যোগ্য লোককে বেছে নেব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ভালো এবং যোগ্য প্রার্থী যারা মনে করবো তারে আমরা ভোট দেব। এবার আশা করি সুস্থ নির্বাচন আমরা চাই। প্রার্থীরা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দিলেও ভোটাররা এবার শুধু প্রতিশ্রুতি নয়, প্রার্থীর গ্রহণযোগ্যতা, অতীত কর্মকাণ্ড ও স্থানীয় উপস্থিতিকেও গুরুত্ব দিচ্ছেন। শিক্ষা নগরী এবং স্বাস্থ্য নগরী হিসেবে আমরা গাজীপুর থেকে ভবিষ্যতে গড়ে তুলব ইনশাআল্লাহ। বহুদিন পরে একটা গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে
যে নির্বাচনের জন্য সীমাহীন ত্যাগ আমরা সকলে স্বীকার করেছি। উৎসবমুখর পরিবেশটা যেন বিরাজমান থাকে এবং তারা যেন স্বাচ্ছন্দ্য নিয়ে ভোট দিতে যায় এবং ধানের শীষকে বিজয়ী করে। বাংলাদেশের মানুষ ন্যায়, ইনসাফ, সহনশীলতা, প্রতিহিংসা মুক্ত একটি বাংলাদেশ চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানালেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। বসানো হয়েছে উপজেলা ভিত্তিক সেনা ক্যাম্প। আসন ভিত্তিক 2 জন এবং আমাদের মেট্রোপলিটন এরিয়ার জন্য আরও 4 জন, মোট আমরা 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। তারা প্রতিদিনই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে, মনিটরিং করছে। গাজীপুরের 5টি আসনে একক প্রভাবশালী কোনো সমীকরণ নেই। কোথাও দলীয় প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র, কোথাও আবার অভ্যন্তরীণ বিভাজনের কারণে তৈরি হয়েছে ত্রিমুখী লড়াই। শেষ পর্যন্ত ভোটের দিন কোন সমীকরণ কার্যকর হয় সেদিকেই নজর সবার। রাজধানী লগোয়া গাজীপুরে প্রায় 60 লক্ষ মানুষের বসবাস। গাজীপুরে 5টি সংসদীয় আসনে প্রায় 27,38,245 ভোট রয়েছে। এই সংসদীয় আসনগুলোতে সমীকরণ কিন্তু বদলে যাচ্ছে প্রতিনিয়তই। জামায়াতের ঐক্যজোট, বিএনপি স্বতন্ত্র প্রার্থী এবং দলীয় কোন্দল এবং আওয়ামী লীগের অনুপস্থিতি অনেকটাই কিন্তু সমীকরণ বদলে যাবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যে চলমান অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলে। শুল্কায়ন জটিলতা ও সীমান্তে পণ্য খালাসে দীর্ঘসূত্রিতার কারণে কমে গেছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বড় ধস নেমেছে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব আদায়ে। প্রতিনিধি মুস্তাফিজুর রহমান সুমনের তথ্য ও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসেই রাজস্ব ঘাটতির চাপে পড়েছে বেনাপোল কাস্টমস হাউস। এই সময় রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 4,133 কোটি টাকা, তবে আদায় হয়েছে মাত্র 3,120 কোটি টাকা। ফলে 6 মাসেই রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 1,013 কোটি টাকা। একই সঙ্গে কমেছে আমদানি বাণিজ্যের গতি। 2025 সালে বেনাপোল বন্দর দিয়ে মোট আমদানি হয়েছে 18,63,000 মেট্রিক টন পণ্য, যা আগের বছরের তুলনায় প্রায় 1,78,000 মেট্রিক টন কম। বিশেষ করে উচ্চ শুল্কযোগ্য শিল্প কাঁচামাল, ইলেকট্রনিক্স এবং বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। বেনাপোল কাস্টমস হাউসে শত শত কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। তার বিশেষ কারণ বলে আমরা যেটা মনে করি সেটা হলো ভারত বাংলাদেশের যে বাণিজ্যিক একটা সুসম্পর্কের যে টানপোড়েন আছে, এটা মূল কারণ। 5ই আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। অবনতির কারণে আমদানি রপ্তানি কিছুটা কম হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, সীমান্তে পণ্য খালাসে বিলম্ব, শুল্কায়ন প্রক্রিয়ার জটিলতা এবং অতিরিক্ত ব্যয়ের কারণে অনেক আমদানিকারক বিকল্প বন্দর ব্যবহার করছেন। এতে বেনাপোল বন্দরের কার্যক্রম যেমন কমেছে, তেমনি কমেছে সরকারের রাজস্ব আয়ও। দুই দেশের সাথে সম্পর্ক উন্নতি করলে বা উন্নতি হলে যে রাজস্ব ঘাটতি এটা কেটে যাবে। ভারত এবং বাংলাদেশের যে ভিসা যাওয়া আসার ক্ষেত্রে যে পাসপোর্ট যাত্রী বা ভিসা বা সরজমিনি যে ভারতের বিভিন্ন প্রভিন্স থেকে যে মালামাল বাংলাদেশে আমদানি রপ্তানি হয়, এক্ষেত্রেও যাওয়া আসার এই বাধাগ্রস্তের কারণেও আমদানি রপ্তানি কমেছে। সংশ্লিষ্টদের মতে, দ্বিপাক্ষিক বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বন্দর ব্যবস্থাপনায় গতি না এলে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের সংকট আরও গভীর হতে পারে। আমরা আশা করছি অর্থ বছর শেষে আমরা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে তা অর্জন করতে সক্ষম হব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চাঁদপুরের মতলব উত্তরে রহস্যজনকভাবে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার। বুধবার সন্ধ্যায় ছ্যাঙ্গারচর পৌর এলাকার বড় ঝিনাইয়া গ্রামে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে অভিযানে নামে পুলিশ। তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে নগদ 2,39,000 টাকা এবং প্রায় 11 লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, উদ্ধারকৃত মালামাল আইনানুগভাবে জব্দ করা হয়েছে। প্রকৃত মালিক শনাক্ত এবং এর পেছনে কোনো অপরাধ চক্র জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা যাচ্ছে। 12:45 ঘটিকার সময় আমাদের জরুরি সেবা 999 ফোনের মাধ্যমে আমরা জানাই যে এক গ্রাহক গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর শহরের উপজেলা রোডের পাশে মুদি দোকানের আড়ালে ইয়াবা বিক্রির দায়ে বিচিত্র বর্মন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে 102 পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিচিত্র বর্মন উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কোচমর্দন এলাকার বাসিন্দা। গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নে দরিদ্র প্রায় 400 পরিবার নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পেয়েছে। কমিউনিটি পার্টনার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতা এবং সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি এর বাস্তবায়নে একটি মিনি পাইপলাইন নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। বুধবার বদরপুর ইউনিয়নের পূর্ব খালিশাখালী গ্রামে মিনি পাইপলাইন নেটওয়ার্কের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন HDA এর নির্বাহী পরিচালক KM এনায়েত হোসেন। প্রধান অতিথি ছিলেন CPI এর চিফ প্রোগ্রাম অফিসার MS নুনায়ানে যুক্তরাষ্ট্র। বিশেষ অতিথি ছিলেন CPI বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আবুল বাশার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক M শাহজাদা ও মাই টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি মশিউর রহমান বাবলু। বগুড়ায় রাজশাহী বিভাগীয় যুব দলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা শহরের স্থানীয় একটি অডিটোরিয়াম সেমিনার রুমে রাজশাহী বিভাগের 8টি জেলা ও মহানগর যুব দলের নেতৃবৃন্দ নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ইলিয়াস আহমেদ হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুব দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান সহ যুব দলের কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগীয় সকল জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার ত্যাগ, সাহস ও আপসহীন নেতৃত্বে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, জানা যায় কোটি মানুষের উপস্থিতি প্রমাণ করে বেগম খালেদা জিয়া ছিলেন বিশ্বমানের নেতা ও সফল প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা অবিস্মরণীয়। রাউজানের কদলপুর ইউনিয়নের বিএনপির আয়োজনে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে অসহায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোক্তা গতকাল পার্বতীপুর জংশন রেল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে শতাধিক এসব কম্বল বিতরণ করেন। এ সময় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায় সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হয়েছে। গত রাত চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি হেভেন স্পোর্টস জোনে উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন হয়। উদ্বোধন করেন BGMEA পরিচালক ও এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাফিফ আহমেদ সালাম। প্রধান অতিথি ছিলেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব সাংবাদিক ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হাজী মোহাম্মদ নুরুল কবির, এর চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিক এবং রোটারিয়ান SM আজিজ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। খেলা শেষে বিজয়ী অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন অতিথিরা। উত্তরায় পবিত্র কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা 2025। হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে এবং শ্রাবণী নেটওয়ার্ক লিমিটেডের নিবেদনে গতকাল এই প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়। উত্তরা BGMEA অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিশু ও কিশোররা হাফেজরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট 10 এবং 30 পারা গ্রুপে অংশগ্রহণকারীরা তাদের কোরআন তিলাওয়াত ও
হিফজ দক্ষতা প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিজ্ঞ আলেম ও হাফেজগণ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।